নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুদূর সৈকত শহর গোয়া, সেখানে আজ সারা দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কর্মসূচি আমরা দেখলাম। লিয়েন্ডার পেজের মতো স্পোর্টস আইকন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নাফিসা আলী, মৃণালিনী দেশমুখরা, এবং আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে 2024 তাঁর লক্ষ্য। কংগ্রেসকে একাত নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফরকে কেন্দ্র করে বহিরাগত ইস্যু উস্কে দিল বিজেপি। আর এরই মধ্যে আমরা দেখলাম যে একদিকে যেমন গোয়া, অন্যদিকে ত্রিপুরায় নজর তৃণমূল কংগ্রেসের। গত কয়েক মাস ধরেই আরেকটা রাজনৈতিক হটবেড হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা, যেখানে যাচ্ছেন আগামী পরশুদিন যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা ঠিক আগে আমরা দেখলাম যে এবার তৃণমূল কংগ্রেস সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ত্রিপুরা সরকারের বিরুদ্ধে। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন আজকের আপনার রায় অনুষ্ঠানে আলাপ করিয়ে দিই। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে সায়ন্তন বসু, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক মৈনাক পুততুণ্ড। শুরুতে আপনাদের দেখাবো প্রথম লক্ষ্য গোয়া বিধানসভায় অন্তত 21টি আসন। দ্বিতীয় লক্ষ্য রাজ্যগুলির হাত শক্ত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মজবুত করা। গোয়ায় নতুন সকাল আনার প্রতিশ্রুতি তৃণমূল নেত্রীর। তার ভরসা লিয়েন্ডার পেজ থেকে নাফিসা আলীর মতো পরিচিত মুখ। We want to see the signboard of the BJP is not in Goa. শুধু ভোটে লড়তে নয়, বিজেপিকে হারিয়ে সরকার গড়তেই তৃণমূলের মিশন গোয়া। গোয়ায় প্রথম সভাতেই স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে নতুন সকালের প্রতিশ্রুতি। All join with us. We will give you really a Nabi Sakal for Goa. All join with us. We will give you really a Nabi Sakal for Goa. দিনভর গোয়ায় এক গুচ্ছ কর্মসূচি, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা, সঙ্গে গোয়ায় প্রথম রাজনৈতিক সভাতেই তৃণমূলের মিশন স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। We want to see strong union of states. The state should be strong. State should be self-sufficient. The federal structure should be strong. গোয়ায় সাওয়ান্ত প্রশাসনের দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল। শুক্রবারও দুর্নীতি নিয়ে বিজেপিকে বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে এর পাশাপাশি গোয়ায় তৃণমূলের কৌশলগত অবস্থানও স্পষ্ট করেছেন। বহিরাগত ইস্যু, গোয়ান সংস্কৃতি নিয়ে আক্রমণ আসতে পারে, সেটা আঁচ করেই বার্তা তৃণমূল নেত্রীর। I can tell you one thing, that I am not outsider. I am not going to be the chief minister of Goa. But I want to see that there must be a system, the policy, the mechanism, the anti-corruption corrupt government. The football and folk culture. Bengal and Goa is the same thing. Now Bengal is a very strong state. We want to see that Goa is a strong state. গোয়ায় মমতার উপস্থিতিতে শুক্রবার চমক। তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। বাবা ভেস পেজের সূত্রেই একদা ডাবলসে বিশ্বের 1 নম্বর টেনিস তারকার গোয়া কানেকশন। Run with her passion and also giving me the opportunity to serve our people through politics. I would like to make a difference to the youth. I would like to make a difference where my roots are. শুক্রবার তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ভারত সুন্দরী ও একদা মমতার প্রতিদ্বন্দ্বী নাফিসা আলী। যোগ দিয়েছেন গোয়ায় উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভু। গোয়া থেকে ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে সুতপা সেন, জি24 ঘন্টা। সায়ন্তন, গোয়ায় জিততে এসেছেন, গোয়ায় লড়তে নয়, এবং সেখানে নতুন সকালের উদ্ভব, সেটা শুধুই সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কনফিডেন্সই ব্যক্ত করছেন। আমরা দেখলাম যে লিয়েন্ডার পেজের মতো স্পোর্টস আইকন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্পোর্টস আইকন, তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রাহুল গান্ধী পারবে না, কংগ্রেস এসব রাহুল গান্ধী, সেটা সমস্যাটা কি কংগ্রেস? সায়ন্তন, শুনতে পাচ্ছ আমার কথা? মৌপিয়া বলছি জি24 ঘন্টা স্টুডিও থেকে।
সম্ভবত সায়ন্তন আমার কথা শুনতে পাচ্ছেন। আমি সায়ন্তনের কাছে যাব, তার আগে আপনাদের দেখাবো যে আমরা যেটা আগেই বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল সর্বোচ্চ আদালতে যৌথ রিট পিটিশন দাখিল করল তৃণমূল কংগ্রেস এবং সুস্মিতা দেব। জোড়াফুল শিবিরের দাবি, ত্রিপুরায় দলের নেতা কর্মী সাংসদরা বারবার আক্রান্ত হচ্ছেন, রাজনৈতিক প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তাই দলের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছে তৃণমূল। অবাধ ভোট প্রচারের পরিবেশ সুনিশ্চিত করতেও মামলা করা হয়েছে। একই সঙ্গে নেতা কর্মীদের উপর হামলার তদন্তে সিট গঠনের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। রবিবার ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিপ্লব দেব প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে দিল জোড়াফুল শিবির। আমি সায়ন্তনের কাছে শুরুতে যাব। সায়ন্তন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন গোয়া, লিয়েন্ডার পেজের মতো স্পোর্টস আইকন তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সেখানে নতুন সকালের আশা জাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি তো এতদিন জানতাম মুখ্যমন্ত্রী বলতেন যে দীঘাকে গোয়া বানাবো। এখন গোয়াকে দীঘা বানাতে গেছেন। এটা সেই লালু প্রসাদ যাদব আর জাপানি ইঞ্জিনিয়ারদের মধ্যে মিটিংয়ের কথা। লালু প্রসাদ যাদবকে জাপানি ইঞ্জিনিয়াররা বলেছিলেন যে আমাদেরকে বিহার দিয়ে দিন, আমরা 5 বছরে বিহারকে জাপান বানিয়ে দেবো। তা লালু যাদব বলেছিলেন যে আমাদেরকে জাপান দিয়ে দিন, আমি 6 মাসে বিহার বানিয়ে ছেড়ে দেবো। গল্পটা অনেকটা সেরকম হয়েছে। মুখ্যমন্ত্রী বক্তৃতায় বলতেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিতেন দীঘাকে গোয়া বানিয়ে ছাড়বো, আর এখন ঠিক উল্টোটা ঘটতে চলেছে। মুখ্যমন্ত্রী বা বাংলার কোনো পলিটিক্যাল পার্টির অধিকার আছে গোয়াতে গিয়ে কাজ করার, নির্বাচনে অংশ নেওয়ার। আমরা বহিরাগত বলবো না, আমরা বলবো না যে বাইরের লোক গেছেন বাংলা থেকে গোয়া দখল করতে, আমরা বলবো না। তো যিনি বলছেন বলছেন, কিন্তু আমি তো বলছি না। আমাদের মতো বক্তব্য পরিষ্কার, সমস্ত রাজনৈতিক দলের, সমস্ত প্রদেশের মানুষের সমস্ত প্রদেশে যাওয়ার, রাজনীতি করার অধিকার আছে। কিন্তু যিনি দীঘাকে গোয়া বানাতে গেছিলেন, আজকে কি গোয়াকে দীঘা বানাতে পারবেন? লিয়েন্ডার পেজ তো বাংলার মানুষ বলে জানতাম, কবে থেকে গোয়ার মানুষ হয়ে গেলেন জানতে পারলাম না। তার জন্য যাদেরকে খুশি জয়েন করাতে পারেন। রাজনীতি করাটা এত সহজ নয়, নির্বাচনে জেতাটাও এত সহজ নয়। আমাদের পক্ষ থেকে ওনার প্রতি আমাদের আশীর্বাদ বলুন, সমস্ত রকমের গুড উইশেস বলুন আছে, কিন্তু মনে হয় না বিষয়টা এত সহজ হবে। আশীর্বাদ তো জেনারেলি করেন শান্তন, আশীর্বাদ তো জেনারেলি করেন যারা বয়সে প্রবীণ অথবা যারা সুপিরিয়র তারা। না, বিজেপি তৃণমূলের থেকে বয়সেও প্রবীণ, পার্টি হিসেবে অনেক বড়। কাজেই বিজেপি আশীর্বাদ করতেই পারে তৃণমূল কংগ্রেসকে, কারণ বিজেপির আশীর্বাদেই তৃণমূল তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, অস্বীকার করার তো উপায় নেই। 98-এর 1 জানুয়ারি ভারতীয় জনতা পার্টি না থাকলে তৃণমূল কংগ্রেস থাকতো না। সায়ন্তন বসুর আশীর্বাদ শুনে আমার আতঙ্কিত লাগছে, কারণ সায়ন্তন বসু তো ওনার দলকে আশীর্বাদ করে বলেছিল পাড়ায় পাড়ায় শীতলকুচি হবে, তো আশীর্বাদের নমুনা বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। আমি বলি ভোটটা হচ্ছে নির্বাচন একটা রাজনৈতিক অঙ্ক। আমরা তো ছোটবেলা থেকে, আমি বাংলা মাধ্যমের স্টুডেন্ট, আমি ছোটবেলা থেকে যখন অঙ্ক পড়েছি আমাদের স্কুলে পাটিগণিত, বীজগণিত বা জ্যামিতি পড়াতো। তো গোয়ার পাটিগণিতটা কিরকম, 40টা আসনের মধ্যে 17টা আসন গোয়ায় কংগ্রেস পেয়েছিল, 13টা আসন বিজেপি পেয়েছিল, যদি আমি ভুল না করে থাকি। কিন্তু সরকার করেছিল একজন মানুষ, তারপরে নির্বাচনের পরে থলি নিয়ে নামলেন। 17টা আসন বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কংগ্রেস গড়তে পারলো না, সরল পাটিগণিত ছিল গোয়ার। সেই জায়গা থেকে গোয়ার মানুষ মুক্তি চাইছে। এবার বীজগণিতটা যদি আমি একটু দেখি, সহজ বীজগণিতটা হচ্ছে আজকে পেট্রোল 108 টাকা লিটার, ডিজেল 100 টাকা পেরিয়েছে, রান্নার গ্যাস 1000 টাকায় কিনতে হচ্ছে। এটা হচ্ছে সহজ বীজগণিত সাধারণ মানুষ গোয়ার মানুষের কাছেও। এর মধ্যে আবার একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ঢুকে গেছে। ত্রিকোণমিতিটা আমি আসছি আমাকে একটু সাম আপ করতে দাও। এর মধ্যে আমি আসছি মৌপিয়া, জাস্ট কংগ্রেস তো অভিযোগ করছে যে খুব ভেবে চিন্তেই নাকি গোয়ার মতো জায়গাকে বাঁচছে, বা তৃণমূল কংগ্রেস এমন সব জায়গা বাঁচছে যেখানে আসলে কংগ্রেসকে দুর্বল করতে চাইছে। আমি জ্যামিতি থেকে ত্রিকোণমিতি সবকটাই আসছি, আমাকে 2 মিনিট সময়, 1 মিনিট সময় দাও। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা ঢুকে গেল এর মধ্যে, যে যেখানেই কংগ্রেসের এমএলএ বা এমপি বেশি থাকছে সেখানে বিজেপি সরকার করে ফেলছে, সেটা গোয়া হোক বা কর্ণাটক। এর মধ্যে তুমি যেটা বললে যে ত্রিকোণমিতি হোক বা জ্যামিতি, বেসিক ত্রিকোণমিতি বলো বা জ্যামিতি বলো, বেসিক জ্যামিতিটা হচ্ছে এটাই, সিমলায় ছুটি কাটিয়ে দিল্লির লালকেল্লায় পতাকা তোলা যায় না। দিল্লির লালকেল্লায় পতাকা তুলতে গেলে নরেন্দ্র মোদীর সাথে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। মোদীকে সারা দেশে যদি কেউ হারাতে পারে তার নাম মমতা ব্যানার্জি।
মৌপিয়া এই কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, একজনের আশীর্বাদ আর একজন আশীর্বাদ ধন্য। এখন প্রশ্নটা কিন্তু বাস্তব, এটাকে অস্বীকার করে লাভ নেই যে পশ্চিমবাংলায় তৃণমূলের উত্থান বিজেপির আশীর্বাদে এবং বিজেপিকে একটা ভয়ালো রূপে নিয়ে আসার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কোনো মানুষ অস্বীকার করবে না, ইতিহাস সচেতন মানুষ তো নাই। কিন্তু আমি পাশাপাশিভাবে যে প্রসঙ্গটা রাখবো সেটা হচ্ছে যে গোয়াতে তৃণমূল সম্পূর্ণভাবে একটা ইনসিগনিফিকেন্ট, তাদের কোনো তাৎপর্য নেই। একটা তাৎপর্য আছে এখানে, সারা ভারতবর্ষে একটা মেসেজ দিচ্ছেন যে তৃণমূল নেত্রীর অবস্থানটা কোথায়। ত্রিপুরাতে কংগ্রেস ভাঙিয়ে ধরে রাখতে পারলেন না, কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল থেকে এক ঝাঁক চলে গেল বিজেপি। গোয়াতেও যে এই কাজটা করবেন না এমন গ্যারান্টি কিন্তু নেই। কংগ্রেস একটা বৃহত্তর দল, সেখানে অবশ্যই বিজেপির তো এই শক্তি আছেই, টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়ে বিভিন্ন সিবিআই ইত্যাদি করে যে কোনো অবস্থাতে একটা কেনা বেচার খেলা বা এলিফ্যান্ট ট্রেডিং চলে, এটা বিজেপির স্বীকৃত ঘটনা। যদি তা না হতো বিজেপি অন্তত 7টা রাজ্যে ক্ষমতায় থাকতে পারতো না। কিন্তু যদি জনগণের রায়কে তারা মাথায় রাখতো তাহলে সম্ভব ছিল না, গণতান্ত্রিক ভ্যালুজ এদের মধ্যে নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা পরিষ্কার করুন, উনি জাতীয় ঐক্যের স্বার্থে একবার সোনিয়া গান্ধীর বাড়িতে যাচ্ছেন, ঠিক পাশাপাশি গোয়াতে গিয়ে কংগ্রেস ভাঙাচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কোথাও বিজেপি বা নিজের শক্তিতে কোনো রুট তৈরি করছেন যেখান থেকে একটা সংগঠন তৈরি করতে পারেন। সুতরাং বাস্তব অবস্থাটা হচ্ছে খুব স্বাভাবিক অর্থে এই যে মাইলেজ কিন্তু সায়ন্তনবাবু আর অরূপ এরা পাশাপাশি বসে ঠিক এই মাইলেজটাই নেওয়ার চেষ্টা করছেন, যেটা সাধারণ মানুষের কাছে দিনে দিনে প্রকট হয়ে যাচ্ছে। পরিষ্কার ভার্সন হচ্ছে এই, তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের অস্তিত্বহীন একটি দল বাংলার বাদে। সুতরাং কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসের বিরুদ্ধে বিবৃতি দিয়ে তারা প্রমাণ করবার চেষ্টা করছেন যে তারা কোথায় তাদের অবস্থান, এবং সেই অবস্থানের ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় খুব স্বাভাবিক অর্থে সিবিআই, ইডি এবং বহু কেসেস আছে, দুর্নীতির ব্যাপক অভিযোগ আছে, কোথাও যেন একটি সমঝে চলার ব্যাপার আছে। আমি আসবো চন্দনবাবু আপনার কাছে, আমি এই প্রসঙ্গে একটু সিঙ্গেল লাইনের সাপ্লিমেন্ট আছে। তৃণমূল কংগ্রেসকে গোয়ায় যেতেই হতো না যদি না লার্জেস্ট পার্টি হওয়ার পরেও গোয়ায় অপদার্থের মতো গোয়া সরকারটাকে বিজেপির হাতে তুলে দিত কংগ্রেস। পাশাপাশি এই প্রসঙ্গটাও মাথায় রাখতে হবে, ওখানে লার্জেস্ট পার্টি হওয়া সত্ত্বেও যে ক্ষমতায় আসতে পারেনি তার পিছনে যে কৌশল কাজ করেছে বিজেপি, বিজেপির কৌশলের কাছে বারংবার পরাজিত। 2014 হেরেছেন, 2019 হেরেছেন চন্দনদা। এটা অ্যাডমিট করুন যে বিজেপিকে হারাতে আপনারা ব্যর্থ, তার জন্যই মমতা ব্যানার্জিকে যেতে হচ্ছে বিজেপিকে হারাতে। তৃণমূল বিজেপির 153 জন ক্যান্ডিডেট ছিল প্রাক্তন তৃণমূলী এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায়। অস্বীকার করো না, সায়ন্তন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাত করছে কেন্দ্রের সরকার, এবং গোয়াতে গিয়েও আরো একবার তিনি তার উপর জোর দিলেন। না, যেখানে আঘাত করবেন মনে হবে কোর্টে যান না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন না যে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়। পুরো বিধানসভা বাংলার নির্বাচন লড়লেন, বাইরে থেকে লোক বিজেপি আনছে, অমিত শাহ বাইরের লোক, দেশের প্রধানমন্ত্রী বহিরাগত, আর আজকে গিয়ে বলছেন বাংলার মেয়ে থেকে হয়ে গেলেন গোয়ার মেয়ে। এটা তো ভণ্ডামি। সবথেকে আশ্চর্যের কথা হচ্ছে যে দেখুন, পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেস তার অস্তিত্ব নেই, এটা সবাই জানে, এটা নিয়ে অস্বীকার করার কোনো বিষয় নেই। গত লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিরোধী দলকে একসঙ্গে করেছিলেন, সবাইকে বান্না করে খাইয়েছিলেন বাড়িতে ডেকে। আজকের দিনে আবার ঝগড়া করছেন, দুদিন পরে আবার একজোট হবেন। মানুষ এগুলো দেখে দেখে ক্লান্ত। মানুষ জানতে চাইছে যে কে বহিরাগত, কে গোয়ানিজ, কে বাঙালি, কে দীঘাকে গোয়া বানাবে, কে গোয়াকে দীঘা বানাবে। এই সায়ন্তন বাবুর কথা সহজ উত্তর, কে বহিরাগত এটা সায়ন্তন বাবুর দল ঠিক করে দিয়েছে। এ রাজ্যে যখন নির্বাচন হয়েছে সায়ন্তন বসুকে দায়িত্ব দেয়নি, দায়িত্ব দিয়েছে হয় বর্গী বা মালপোয়াদের। আর পশ্চিমবাংলার বুক থেকে তৃণমূল কংগ্রেস গিয়ে ওখানে নেতা তৈরি করেনি। ওখানকার ভূমিপুত্র লুইদিনো ফেরেরো বা উত্তর পূর্বে সুস্মিতা দেব, সেখানকার ভূমিকন্যা, তারা দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। যেটা চন্দনবাবু অভিযোগ করছেন যে ওই ভূমিকন্যা বা ভূমিপুত্র সবটাই আপনারা কংগ্রেস থেকে ভাঙিয়ে আনছেন, আবার একই সঙ্গে আপনারা বিজেপি বিরোধী জোটের কথা বলছেন। সারা ভারতবর্ষ
ভারতবর্ষে কংগ্রেস ভেঙেই তো বিজেপি তৈরি হচ্ছে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা কার প্রোডাক্ট? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কার প্রোডাক্ট? একটার পর একটা রাজ্যে মুখ্যমন্ত্রী থেকে সেই রাজ্যের দায়িত্ব এইভাবে কথা বলো না, তার কারণ হচ্ছে তোমার ইতিহাসটাই ওই কংগ্রেসের লেগেসি। প্রশ্নটা তো সেখানে নয়, তোমার ইতিহাসটাই তো কংগ্রেসের লেগেসি। সুতরাং এই প্রসঙ্গে কংগ্রেস 9টা কংগ্রেসের জন্ম দিয়েছে। জগমোহন রেড্ডির কংগ্রেস আছে, ওয়াইএসআর কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অনেক কংগ্রেসকে জন্ম দিয়েছে, 9টা কংগ্রেসকে জন্ম দিয়েছে। সুতরাং প্রশ্নটা সেটা নয় তৃণমূল কংগ্রেস, তোমরা কংগ্রেসের লেগেসির বাইরে এসো, তোমাদের নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়নি। ওই কংগ্রেস শব্দটাকে ব্যবহার করে, কংগ্রেস শব্দটাকে ব্যবহার করে ভারত জয়ে বেরিয়েছো। আমি আসবো চন্দনদা, আমি একটু চয়ন ভট্টাচার্যের কাছে আসবো, চয়ন বাবুর রিয়াকশন নেব। চয়ন বাবু, দেখুন, শুনছিলাম এখানে তো অনেকটা তথ্য আমার হয়ে দুজন বলে দিয়েছেন। একজন সত্য কথা বলে ফেলেছেন সায়ন্তন, যে বিজেপির আশীর্বাদে তৃণমূল পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, এটা তো এই নিয়ে কোনো সংশয় নেই। আর অনেকটাই সাপ্লিমেন্ট করে দিয়েছেন আমার বন্ধু চন্দন যেটা বলেছেন, আমি তার সঙ্গে আরও কয়েকটা কথা যুক্ত করে দেবো। সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কতটা বিশ্বাসযোগ্য সারা ভারতবর্ষে সিবিআই ইডি কর্তারা বলতে পারবেন। তারা বিজেপির নির্দেশে ওঠেন, বিজেপির নির্দেশে নামেন এবং প্রয়োজনে ছেড়ে দেন তৃণমূলের নেতাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। 2, এখানে দল ভাঙানো নিয়ে ইত্যাদি প্রভৃতি নিয়ে অরূপ অনেক কথা বলছিলেন, কিন্তু অরূপ কি উত্তর দিতে পারবেন? 2012-13 পর থেকে এই টাকার থলি নিয়ে কতগুলো পঞ্চায়েত, কতগুলো পৌরসভা এইভাবে বিধায়ক ভাঙিয়ে, এভাবে পৌরপ্রতিনিধি ভাঙিয়ে, পঞ্চায়েত সদস্য ভাঙিয়ে ধমকে চমকে নিয়ে নিয়েছেন। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপি বিপজ্জনক শক্তি, কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি, সবটা ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক উদ্দেশ্যকে বিজেপিকে সুবিধা করে দেওয়া নয়। আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সর্বভারতীয় ভাবে বিজেপি বিরোধী শক্তিকে খন্ড খন্ড করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা অস্বাস্থ্যকর প্রাথমিকভাবে। অরূপ, এই ব্যাপারটা নিয়ে বোধহয় তোমার বলবার কিছু নেই ভাই, এই ব্যাপারটা নিয়ে তোমার তেমন বলবার কিছু নেই। এটা তোমার অল ইন্ডিয়া পলিসি, লোক ভাঙানো, দল ভাঙানো পলিসি, এটাতে তুমি নিজে যুক্ত, তুমি নিজে জানো না এইগুলো ব্যাপারগুলো। এই খেলা তুমি কোনোদিন খেলোনি, এই খেলা তোমাকে কোনোদিন খেলতে হয়, এই খেলা খেলে তোমার থেকে উপরে যারা আছেন তারা। আমি এই লিগাসির লোক নই, কাজে আমি এটা আঙুল করে বলবো, এই দল ভাঙানো, টাকা দিয়ে লোক কেনা, দুর্ভাগ্যজনক এই সংস্কৃতি তৃণমূল বাংলায় আমদানি করেছে। আমি মৈনাক বাবুর কাছে আসি। মৈনাক বাবু, এই মিশন গোয়া, তৃণমূল কংগ্রেসের মিশন গোয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে চূড়ান্ত রাজনৈতিক তরজা চলছে। কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেসের মাটি কোথাও সেখানে থাবা বসানোর চেষ্টা করছে। বিজেপি দাবি করছে যে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে গোয়াতে সেখানে কি এমন ক্ষমতা রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন এবং সেখানে গোয়ায় সরকার গড়ার স্বপ্ন দেখছেন। আমরা বিভিন্ন রকমের মতামত দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে এই গোয়া মিশন গোয়াটা কতটা সিগনিফিকেন্ট? আমরা যদি 2024-এর আধারে দেখি, সত্যি সত্যিই কি জাতীয় রাজনীতিতে এর সিগনিফিকেন্স থাকতে পারে? দেখুন, জাতীয় রাজনীতির প্রসঙ্গ যখন উঠলো, তাহলে তো এটা আমাদেরকে বলতেই হবে যে গোয়ার লোকসভা সিট 2টো, ত্রিপুরার লোকসভা সিটও 2টো। হ্যাঁ, তো এই যে রাজ্যগুলো যে খুব বেশি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে সেটা মানে নিউমেরিক্যালি সেটা খুব একটা পসিবল নয়। এবার যদি গোয়ার অভ্যন্তরীণ যে রাজনীতি, যদি সেটার দিকে আমরা আসি, তাহলে লাস্ট যে গোয়াতে ইলেকশন হয়েছিল 2017-তে, এটা ফ্যাক্ট যে তার আগের ভোটে বিজেপি 21টা আসন বিজেপি ছিল সেখানে। পরবর্তী ইলেকশনে বিজেপির আসন অনেক কমেছে, 13টা আসন হয়েছে, সেখানে কংগ্রেস 17টা আসন পেয়েছিল। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আগের ইলেকশনে বিজেপি এবং কংগ্রেস উভয়েরই কিন্তু ভোটের পার্সেন্টেজ কমেছিল। এবং ইন্টারেস্টিংলি সেখানে যে গোয়ার নিজস্ব যে দুটো রাজনৈতিক দল আছে, যারা মূলত গোয়া ফর গোয়ানস, গোয়ানদের জন্য, যারা মূলত এই দাবিগুলো তুলে আসে, গোমন্তক পার্টি একটা রয়েছে সেখানে, একটা গোয়া ফরওয়ার্ড পার্টি রয়েছে, এরা তিনটে করে সিট পেয়ে গিয়েছিল এবং অনেকটা নিজেদের ভোট শেয়ার বাড়িয়েছিল। এদের সহায়তা পেয়েই কিন্তু বিজেপি পরবর্তীকালে সেখানে যে বিপুল সমস্যা হয়েছিল ভোট নিয়ে, সুপ্রিম কোর্ট অব্দি হয়েছিল, এগুলো আমরা জানি। তো বিজেপি সরকার করতে পেরেছিল এই দলগুলোকে পাশে পেয়েছিল বলে। ইন্টারেস্টিং আরেকটা কথা, আপের কিন্তু ভোটের পরিমাণ সেখানে বেড়েছিল কিছুটা হলেও, আম আদমি পার্টি।
তো গোয়াতে এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতিটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন কাউকে সুযোগ দেওয়ার প্রবণতা হয়তো গোয়ানিজদের মধ্যে রয়েছে, কিন্তু সেই নতুন কেউটা তারা গোয়ার সংস্কৃতির সাথে, গোয়ার রাজনৈতিক কালচারের সাথে যুক্ত ব্যক্তি, যারা গোয়ানিজদের দাবি জানান তারা। সেখানে তৃণমূল কংগ্রেস কতটা কি করতে পারবে সেটা কিন্তু এখনো একটু সন্দেহ আমি লাগছে। আসবো এখানে। বিজেপি, যদিও সায়ন্তন বলছেন, কিন্তু বিজেপি এই বহিরাগত ইস্যুটাকে উস্কে দিল। শুনুন, অমিত মালভ তিনি টুইট করছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি বহিরাগত নন। আর এর পাশাপাশি আমরা দেখলাম যে অনির্বাণ গাঙ্গুলি বিজেপির তরফ থেকে তিনিও প্রতিক্রিয়া দিলেন। অর্থাৎ যে বহিরাগত ইস্যু পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে অত্যন্ত প্রাসঙ্গিক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, এবার সেই বহিরাগত অস্ত্রে গোয়া ইস্যুকে, সেটাতে গোয়া ইস্যুর পরিপ্রেক্ষিতে এই বহিরাগত অস্ত্রে শান দিতে চাইছে বিজেপি। I'm just like your sister. I didn't come here to capture your power. You will do your job. We will just help you from the process. We believe in democracy, and Goa is a beautiful state. क्योंकि एक तो वो भारत के प्रधानमंत्री को बंगाल के धरती में बहिरागत कहा कि ये बाहर वाले हैं, भारत के प्रधानमंत्री को उन्होंने कहा। अब वो कह रही है कि गोवा इज माय मदरलैंड, बंगाल इज माय मदरलैंड, इंडिया इज माय मदरलैंड। तो वो कहाँ की है, ये प्रश्न गोवा के लोग उनको पूछ रहे हैं। অরূপদা, আপনি শুনলেন অনির্বাণ গাঙ্গুলি বলছেন যে দেশের প্রধানমন্ত্রীকে আপনারা বাংলায় বহিরাগত বলছিলেন, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যখন গোয়ায় যাবেন তখন গোয়ার মানুষ যদি একই প্রশ্ন তোলেন। মৌপিয়া, পার্থক্যটা কোথায় জানো তো? পার্থক্যটা হচ্ছে যখন আমাদের রাজ্যে আসছেন তাহলে রাজ্যের সংস্কৃতিটা সম্পর্কে তার একটা সম্যক ধারণা থাকতে হবে, না থাকতেই পারে, কিন্তু ধারণা না থাকলে তার নিজের সংস্কৃতি চাপিয়ে দেওয়া যায় না। আজকে আমাদের রাজ্যে আমরা দেখেছি বিরসা মুন্ডার মূর্তি কেউ নাই চিনতে পারেন, কিন্তু এ রাজ্যের বুকে আমরা দেখেছি বিরসা মুন্ডার মূর্তিতে যখন মালা দেওয়া হয়েছে চিনতে পারেননি একজন আদিবাসীর মূর্তিতে, তখন দিলীপ বাবুকে বলতে আজ থেকে ওটাই বিরসা মুন্ডার মূর্তি বলে পরিগণিত হবে। এই সংস্কৃতিটা হচ্ছে বহিরাগত। যেই বহিরাগত সংস্কৃতি বিদ্যাসাগরের মূর্তি চেনে না বলেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, এটা হচ্ছে বহিরাগত। আমি বারবার বলছি, সায়ন্তন বসুকে তো বিজেপি দায়িত্ব দেয়নি। সায়ন্তন, আপনি বলবেন, আপনাকে কিন্তু দায়িত্ব দেয়নি বিজেপি নির্বাচনে, দায়িত্ব দিয়েছে ওই মালপোয়াকে। আসবো অরূপদা, আসবো সায়ন্তন প্লিজ। এটা মুশকিল, এত বেশি কথা বললে মুশকিল। আমি এটা বলতে চাই দুটো বিষয় এখানে। একটা হচ্ছে বাঙালি হিসেবে মাথা হেট হয়ে যায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন বহিরাগত, এটা যারা বলেন তাদের সুস্থতা, মানসিক সুস্থতা নিয়ে আমার প্রশ্ন জাগে। যারা বুকে গুলি চালাতে বলে পুলিশকে, কাজে মানসিক সুস্থতা কোথায় থাকে করতে চাই না। আরে ভাই কথা বলতে দিন না, অসভ্যের মতো চিৎকার করছেন কেন? আগে কথা বলতে দিন। আপনি কথা বলছেন, একটা কথা বলছেন অসভ্যের মতো আর বলছেন চিৎকার করছেন। সভ্যতা সংস্কৃতি শিখুন, বলুন। হ্যাঁ, বিজেপি থেকে শিখুন, বিজেপি থেকে শিখুন। বিজেপি সভ্যতা, বিজেপি কোন ব্যক্তি আক্রমণ নয়। প্লিজ এক সেকেন্ড অরূপদা, আসবো। আমি মৌপিয়া বিজেপি বলেছি। আসবো অরূপদা, আসবো। দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে, এদের সুস্থতা, এদের সাংস্কৃতিক বোধ সম্পর্কে আমি কি বলতে পারি? কাজে আমি এই যুক্তি তর্কের মধ্যে যেতে চাই না। চয়নদা একটা বললেন, চয়নদা অনেক সিনিয়র মানুষ, আমার সঙ্গে অনেক দিনের পরিচয় আছে এবং আমার থেকে বেশি জানেন রাজনীতিতে, কিন্তু চয়নদা অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছেন তৃণমূল কংগ্রেসকে বিজেপি সৃষ্টি করেছিল একটাই কারণে, সিপিএমের যে সম্পদ ছিল তপন আর শুকুর, তাদের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা বুঝতে পারিনি কয়েকজন তপন শিকুর ছিল, এখানে হাজার হাজার তপন শিকুর থাকবেন, হাজার হাজার তপন শিকুর থাকবেন। তপন শুকুরের বিকল্প যোগী আদিত্যনাথ। না, আপনি তপন শুকুরের সঙ্গে আমি জিজ্ঞেস করছি, এনকাউন্টার সংস্কৃতি নিয়ে এলেন তো, এনকাউন্টার সংস্কৃতি নিয়ে এলেন তো, উন্নততর তপন শুকুর, সেখানে যারা ওটা উন্নততর তপন শুকুর, যেটা আমি রাজনীতি করি, আমার নামে অনেক উন্নততর তপন শুকুর, যোগী আদিত্যনাথ আর অমিত শাহ। তপন শুকুর ছেড়ে দিন, উন্নততর তপন শুকুর, যিনি গেরুয়া বসন পরে মানুষ খুন করতে চান, ওটা উন্নততর মানুষ খুন করতে চান, মানুষ খুন করতে চান। এখানে রাজনৈতিক আক্রমণ হচ্ছে মৌপিয়া, মৌপিয়া রাজনৈতিক আক্রমণ করছি, ব্যক্তি আক্রমণ নয়।
যোগী আদিত্যনাথ একজন মুখ্যমন্ত্রী, তিনি খুন করার কথা বলেন। চয়নদা ভুল তিনি বলছো। খুন করার আসবে, কথা শান্ত, বলেন। শান্ত, এই শান্ত। খুনকে জেলে স্থান এর মধ্যে হবে। জন্মগ্রহণ করতে হবে। তপন শুকুরের জেলে স্থান হবে। তো এই চয়নদা সঠিক নামটা বলুন, অজয় সিং বিস্ট আসল নামটা বলুন। শান্ত। এবার এক সেকেন্ড, শান্ত। অজয় সিং বিস্ট, আমরা অজয় সিং বিস্ট দেখেছি, কাকে মানুষ দেখছি? খুন করে। অজয় সিং বিস্ট তার দলের দেখুন, নেতৃত্ব আরে এটা অজয় রেপিস্টদের মিশ্র, এবার অজয় মিশ্র ট্রেনই তো চয়নদা, গাড়ি চয়নদা, চালিয়ে দিলেন। অরূপদা, আমি দুজনকে একটু দুজনকে বিরত গাড়ি করছি, চালিয়ে আপনারা দিয়েছেন। সবাই বাইরে আছেন। আমি- এক সেকেন্ড, সায়ন্তন, আমাকে একটা ব্রেক নিতেই হবে, খুব সংক্ষেপে সায়ন্তন। না, আমাদের কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আমরা কোনো আপত্তি করছি না গোয়াতে যাওয়া নিয়ে। গোয়াতে যান, কিন্তু এত সহজ নয়। ভারতীয় জনতা পার্টি জনসংঘের আমল থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জির আমল থেকে তিল তিল করে সারা দেশে সংগঠন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস আজকে আছে, কালকে থাকবে কিনা কেউ জানে না। এমন হয় না, এরকম অনেক রাজ্যে রাজনৈতিক দল তৈরি হয়, দুদিন পরে তারা হারিয়ে যায়। আমারও মনে হয় এরকমই ঘটবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যাবে, মার্চ মাস থেকে খুঁজে পাওয়া যাবে না। এর আগে মণিপুরে গেছিলেন, মেঘালয়ে গেছিলেন, আসামে গেছিলেন, রেজাল্ট হয়নি, গোয়াতেও তাই হবে। আমি আসবো একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরবো এবং ফিরবো ত্রিপুরা প্রসঙ্গ নিয়েও। দেখতে থাকুন আপনার রায়। ভোটের লড়াইয়ে বারবার ব্যর্থ, গোয়াতেও ভাঙন রুখতে পারেনি। গোয়ায় দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা তৃণমূল নেত্রীর। Why you are contesting? Let the Congress to contest. Why they contested so many times, these 70 years, 60 years, 65 years. What they have done? Last time, even their MLAs went to BJP to form the government. বাংলায় যা, গোয়াতেও তাই। কংগ্রেস নয়, তৃণমূলকেই একমাত্র বিকল্প হিসেবে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় মুখপত্র অভিষেক সহ দলীয় নেতাদের পর গোয়ায় দাঁড়িয়ে কংগ্রেস নিয়ে আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। They have contested so many times, let Trinamool Congress contest it this time. We will help everybody. শুক্রবার গোয়ায় দাঁড়িয়ে বারবার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে সওয়াল করেছেন তৃণমূল নেত্রী। Hindi ka dadagiri nahi chalega. Goa will run from Goa. We want to see strong union of states. The state should be strong. State should be self-sufficient. রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, রাজ্যগুলোর হাত শক্ত করার কথা তুলে বিজেপি বিরোধীদের এক সূত্রে আনতে চাইছেন তৃণমূল নেত্রী। তবে কৌশলগত কারণেই কংগ্রেসকে নিয়ে অবস্থান কিছুটা হলেও আলাদা। বিজেপির থেকে বেশি আসন পেয়েও গোয়ায় 2017-তে সরকার গড়তে পারেনি কংগ্রেস। শুক্রবার সেই প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। মমতার কটাক্ষের পরই পাল্টা আক্রমণাত্মক কংগ্রেস। মমতা ব্যানার্জি জানে যে অনৈতিক পথে আদর্শ বেচে দিয়ে কি করে কংগ্রেসের বিধায়কদের খরিদ করা যায়, প্রলোভন দেখিয়ে, পুলিশ দেখিয়ে, সেটা মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে। মমতার মিশন গোয়া নিয়ে আক্রমণাত্মক বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার লড়াই করার ইচ্ছে হচ্ছে, উনি লড়াই করুন, কিন্তু আমি একই প্রশ্ন বারবার করতে চাই যে পরিযায়ী শ্রমিক কেন কাজের খোঁজে গোয়াতে যান? গোয়া থেকে কোনো ব্যক্তি কাজের খোঁজে কেন পশ্চিমবঙ্গে আসেন না? এটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নয়? শনিবার গোয়া আসছেন রাহুল গান্ধী। মমতা রাহুলের দেখা বা কথা হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে মমতার সফরের ঠিক আগে তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়েছে গোয়া কংগ্রেস। কংগ্রেস সমমনস্ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করতে প্রস্তুত। এখনও এ নিয়ে কথা শুরু হয়নি। রাহুল গান্ধীর সঙ্গে ভোটের কৌশল নিয়ে কথা শুরু হয়েছে। তিনি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। তাহলে কি বিজেপিকে রুখতে জোট চাইছে কংগ্রেস? গোয়া কংগ্রেসের শীর্ষ নেতা অ্যালেক্সো লরেন্সের বক্তব্য, কংগ্রেসের অনেকেই জোটের পক্ষে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত রাহুল গান্ধীর হাতে। ঘটনাচক্রে সেই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়েই তৃণমূল মুখপাত্র জাগো বাংলায় প্রশ্ন তোলা হয়েছে। তাহলে গোয়াতে কি ত্রিমুখী লড়াই? এ নিয়ে অবশ্য কেউই নিশ্চয়তা দেওয়ার জায়গায় নেই। গোয়ায় এসে প্রত্যাশিতভাবেই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, দিল্লির দাদাগিরি আর চলবে না, এবার বিজেপির বিকল্প হিসেবে তৃণমূলকেই তুলে ধরতে হবে। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সাথে সুতপা সেন, জি 24 ঘন্টা, গোয়া। চন্দনদার কাছে আসবো। চন্দনদাকে শুধু বলি যে এরই মধ্যে প্রশান্ত কিশোরের একটি বক্তব্য, সেটাও যথেষ্ট রাজনৈতিকভাবে ভীষণ ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং যথেষ্ট বিতর্কের সূত্রপাত করে দিয়েছে। সেই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এটা শুনিয়ে আমি আপনার কাছে যাব। It is better why don't you ask this question to him? He is a very efficient man. You can ask this question to him. This question you are putting up to my mouth. हमारा पता नहीं ऐसा उन्होंने कभी बोला।
চন্দনদা, রাহুল গান্ধীর লিডারশিপ নিয়েই তো প্রশ্ন তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথমে সেটা বলুন। মৌপিয়া, আমি একটা কথা প্রকাশ্যে বলি, তৃণমূল কংগ্রেস কাকে নেতা বানাবেন অন্য দলের এই প্রসঙ্গটা তাদের এখতিয়ারে পড়ে না। সুতরাং এই প্রসঙ্গটা ওদের পারসেপশন, ওরা কিভাবে ভাবছেন তারা ভাবুন। আমরাও যেমন মমতা ব্যানার্জির কোয়ালিটিকে নিয়ে যথেষ্ট আমরা সন্দেহ প্রকাশ করি। যেমন আপনি যেমন বলছেন, আপনারা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কংগ্রেসের মাটি নরম করার চেষ্টা করছে। সেখানে তো একটা প্রশ্ন উঠবে যে ত্রিপুরা হোক বা গোয়া, যদি কংগ্রেস তাদের মাটি শক্ত করে থাকতে পারতো তাহলে তো সেই ভ্যাকুয়ামটা তৈরি হতো না। এবার কোনো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস হোক বা XYZ, যে কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, বিজেপি বিরোধী একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই জায়গাটাকে রোখা দরকার এবং তারা তাদের সম্ভাবনাকে এক্সপ্লোর করতে চায়, তাহলে তাতে অসুবিধে কি আছে? না, প্রশ্নটা হচ্ছে যে শুধু কংগ্রেস কেন, প্রসঙ্গটা এটাই যে আমরা পশ্চিমবাংলার রাজনীতিতে দেখেছি বিভিন্ন সময়, গত 2016-তে বিশেষভাবে 2011-তে আমাদের সাথে নিয়ে সরকার গঠন, 11 মাসে আমরা ছেড়ে চলে এলাম। ঠিক তার পরবর্তী সময় কিভাবে ভাঙানোবার খেলা চলেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কি আদর্শগত দিক থেকে এই প্রশ্নটা তুলতে পারেন? কিন্তু ইতিহাস বলছে উনি পারেন, করেন, ইনফ্যাক্ট অন্য দলকে ভাঙাবার। প্রশ্নটা আমি যদি এইখানে এই মুহূর্তে বলি, আমি যেটা বলছিলাম, 153 জন ক্যান্ডিডেট যারা বিজেপির হয়ে লড়াই করেছেন তারা তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন, এখন হয়তো কেউ ফিরছেন। প্রশ্নটা তো সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে কংগ্রেস একটা সর্ববৃহত্তর শক্তি এবং 223টি আসনে কংগ্রেস একা লড়বে বিজেপির বিরুদ্ধে। বোঝবার চেষ্টা করুন, কংগ্রেস লড়বে কার সাথে? কংগ্রেস তো বিজেপির সাথে লড়ার কথা। আমরা কি দেখলাম? পাঞ্জাবে কংগ্রেস লড়লো অমরিন্দর সিং এর সাথে, মধ্যপ্রদেশে কংগ্রেস লড়াই করলো কার সাথে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে, দলটাকেই তুলে দিল বিজেপির হাতে। আমি বলিনি, প্লিজ আমাকে সামাপ করতে দিন, তারপর আপনি বলবেন। আসামে হেমন্ত বিশ্ব শর্মা, বলছে না তৃণমূল বিজেপি ইত্যাদি, তা হেমন্ত বিশ্ব শর্মা কাদের নেতা? আসামের মুখ্যমন্ত্রী বিজেপির কে? হেমন্ত বিশ্ব শর্মা। অরুণাচলে মুখ্যমন্ত্রী কে? পেমা খান্ডু, কাদের নেতা ছিল? কংগ্রেসে। মণিপুরে বীরেন সিং, কাদের নেতা ছিল? কংগ্রেস। সারা ভারতবর্ষে রাহুল গান্ধী দায়িত্ব নিয়ে টেন্ডার দেখে যদি কংগ্রেসকে বিজেপির হাতে তুলে দেয় আর দেশকে বাঁচানোর রেসপন্সিবিলিটি তাহলে তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্য সেটা অরূপের কথা থেকেই পরিষ্কার। আমি কিন্তু বারবার বলছি, একটা লিবারেল স্পেসে সারা ভারতবর্ষের কংগ্রেসের একটু বলতে দাও। আমার প্রশ্নটা হচ্ছে সর্বভারতীয় ব্যাপ্ত যে দলটি, সেই দলটিতে এটা ভালনারেবল পয়েন্ট, আমি অস্বীকার করছি না, এটা একটা ভালনারেবল পয়েন্ট, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে কারা এই ভাঙাচ্ছে। এখানে তো তৃণমূল একটা এক্সাম্পল, কংগ্রেসের দেশের মানুষ বুঝে গেছে কংগ্রেস ইজ ওয়ার্থলেস। বাস্তব অবস্থাটা এটা যে পশ্চিমবাংলার রাজনীতিতে যেভাবে কেটার করা হচ্ছে বিরোধী শক্তিগুলোকে এবং বিশেষত কংগ্রেসকে, এখানে বুঝতে হবে যে এটা সারা ভারতীয় ব্যাপ্তিতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, গোয়া এই কংগ্রেস ভাঙিয়েই মূলত। আমি আবার এক্সাম্পল করছি, ত্রিপুরাতে যে 7 জন কংগ্রেস নেতাকে তৃণমূলে আনা হলো, 7 জনই জয়েন করলো পরবর্তী সময় বিজেপি। কাজটা করা হচ্ছে, এটা একটা পয়েন্ট হয়ে গেছে। তৃণমূলের মধ্যে 26টা যেতে বিজেপি, উত্তরপ্রদেশে 80তে যেতে 71টা বিজেপি, কংগ্রেস লড়বে বিজেপিকে। গুজরাটে বিধানসভা 50-50, গুজরাটে 26টার মধ্যে 26টা থাকবেও না, কংগ্রেস আরো কিছুদিনের মধ্যে প্রকাশ্যে এসে যাবে। এখানে কিন্তু বুঝতে হবে এই কারণটা হচ্ছে মূলত তৃণমূলের বিজেপির আতাতের একটা লক্ষণ, এবং সেই লক্ষণটা দলটাকে টেন্ডার থেকে বিজেপির হাতে তুলে দিয়েছে। আমি শুরুতেই যেটা দেখিয়েছিলাম যে ত্রিপুরা সরকার, ত্রিপুরা প্রশাসনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস এবং সুস্মিতা দেব ইন্ডিভিজুয়ালি, এবং সেখানে দাঁড়িয়ে রিট পিটিশন দাখিল করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতারা তাদের নিরাপত্তার দাবি চেয়ে। সায়ন্তন, করুন, অবশ্যই করুন, কিন্তু এখনো মনে রাখবেন যারা করছেন এই পশ্চিমবঙ্গের সরকারের আমলে সারা ভারতবর্ষে কখনো হয়নি। পলিটিক্যাল ভায়োলেন্স এই পর্যায়ে গেছে যে কোর্টের নির্দেশে সিবিআইকে তদন্ত করতে হচ্ছে, আর তৃণমূলের প্রায় 50 জন নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের হাতে। এটা ভারতবর্ষে এই লজ্জাজনক, ন্যাক্কারজনক নিদর্শন, এর আগে কখনো নেই। তৃণমূলের আমলে 173 জন বিজেপি কর্মী খুন হয়েছে অন রেকর্ড।
কাজেই তারা নিরাপত্তার জন্য গেছেন, কোর্ট আদেশ দেবেন, নিরাপত্তা পাবেন পাবেন না সেটা পরের ব্যাপার। আমি এখানে একটু করার আগে নিজেদের কর্মফলটা ভাবুন। তো আমি এখানে চয়নদার কাছে আসি। চয়নদা, ত্রিপুরায় দীর্ঘদিন বাম সরকার ছিল, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দু জায়গাতেই আপনারা অভিযোগ করেন যে আপনাদের কর্মী সমর্থকরা তারা নাকি আক্রান্ত হচ্ছেন, এখানে নাকি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ত্রিপুরায় যেটা তৃণমূল কংগ্রেস করলো, তৃণমূল কংগ্রেস একদিকে রাজনৈতিকভাবে ত্রিপুরায় তাদের ফুটপ্রিন্ট তৈরি করতে চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার যাচ্ছেন সেখানে, এবং একই সঙ্গে আইনের দ্বারস্থ হলো। আমরা আইনের দ্বারস্থ হব কেন মৌপিয়া? আমরা এই মুহূর্তে আইনের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন অনুভব করছি না, কারণ আমাদের প্রতিরোধ করার শক্তি আছে। আমরা পাল্টা যেটুকু প্রতিরোধ করতে পারছি, আমাদের উপর আক্রমণ হানছে বিজেপি সরকার, কিন্তু আমরা যেটুকু প্রতিরোধ করবার করছি, মানিক সরকার নিজে কমরেড মানিক সরকার নিজে দাঁড়িয়ে থেকে সেই প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তাকে এইখান থেকেই লাল সালাম জানাই, নিয়মিত লাল সালাম জানাচ্ছি এবং আগামী দিন লাল সালাম জানাবো, কারণ আগামী দিন প্রমাণিত হবে কারা প্রকৃত শক্তি। ওখানে তৃণমূল কংগ্রেসকে লড়তে হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস ওখানে নতুন গেছেন, তৃণমূল কংগ্রেসের পায়ের তলা মাটি শক্ত করতে হবে। তৃণমূল কংগ্রেসের যিনি ওখানে প্রজেক্টেড মুখ, তিনিও কংগ্রেস থেকে গেছেন, স্বাভাবিকভাবেই ওনার শেকড়টাকে তো শক্ত করতে হবে, প্রতিরোধ করার তৈরি করতে হবে, ওখানে শক্তি করতে হবে। তো কদিন আগে চয়নদারা কাঁদুনি গিয়েছিল মানিক সরকারের মিছিলে কেন আক্রমণ করা? অবশ্যই আক্রমণ করেছেন। চয়ন বলেনি তো উত্তেজিত হবেন না। আমি জানি সায়ন্তনের মুখে আপনাদের প্রশংসা শুনতে ভালো লাগছে, সে প্রসঙ্গ ভিন্ন। আমার বক্তব্য খুব পরিষ্কার। কোথায় প্রশংসা শুনলাম ভাই? শুনেনি, কোথায় শুনলাম? এই যে কথা বসানোর অভ্যাস, আমাদের তৃণমূল করলে এত ভালো ছেলে তুমি, তোমার মুখে তুমি আমার মুখে কথা বলাচ্ছো ভাই। আমাকে কে প্রশংসা করছে? আমাদের কে প্রশংসা করবে? কেউই করে না এখন। আমরা গরিব মানুষের কথা বলি, পেট্রোল ডিজেলের দাম বাড়ালে একবার বলনি, ওটা আমি বলেছি, তুমি ছেড়ে দাও, ওটা তোমার সাবজেক্ট নয়। যাই হোক, এই কার সাবজেক্ট ভাই? তাহলে মূল প্রশ্ন তোমায় কিনতে হয় না, আমায় কিনতে হয়। ত্রিপুরায় আক্রমণ হচ্ছে। আচ্ছা মৌপি, একবার একটা জিনিস দেখাও তো, ত্রিপুরার বুকে কবার মানবাধিকার কমিশনের টিম গেছে? গতকালকেও আমাদের ত্রিপুরার কর্মকর্তা মামুন খা, তার স্পাইনাল কর্ডে এমন মার মারা হয়েছে, তার কিডনিতে এমন মার মারা হয়েছে, তার একটা কিডনি প্রায় ডিসফাংশন হওয়ার অবস্থা। সেই ছেলেটি জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এসএসকেএম হসপিটালে ভর্তি। কটা মানবাধিকার কমিশনের টিম গেছে? আজকে পশ্চিমবাংলার বুকে আমরা দেখেছি নাতির উপনয়ন খেতে এসছে প্রৌর, তাকে মানবাধিকার কমিশন সাজিয়ে নিয়ে গেছে। দেশে তো সংবাদপত্রের প্রথম পাতায় খবর হয়েছে, দেশে তো কিছু নিয়ম কানুন সংবিধান আছে। নিয়ম কানুনে বিজেপি তো মানবাধিকার কমিশনের টিম পাঠাবে না। আরে বিজেপির নতুন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম হচ্ছে অরুণ মিশ্র। যে অরুণ মিশ্র একটু জেনে নিন, একটু জানুন, একটু জানা দরকার, না তো মুশকিল। দিল্লি ইউনিভার্সিটি এবিভি সদস্য, সে মানবাধিকার কমিশনের মেম্বার, জাজ থাকাকালীন সিঙ্গুর মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছিল। এই অরুণ মিশ্র তিনি মানবাধিকার কমিশনের টিম পাঠাবে। জানেই না কিছু, টিভিতে এসেছে কিছু করে। কতটুকু জানেন? একটু পড়াশোনা করুন। আতিপ্রসিদকে আগে বলুন, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে, আবার রেগে যাচ্ছেন। পড়াশোনার কথা বললেই তৃণমূল খেপে যায়, পড়াশোনার কথা বললেই তৃণমূল খেপে যায়। এটা হচ্ছে তৃণমূলের মানবাধিকার কমিশনের মেম্বার, বাঙালি হিসেবে লজ্জায় সেদিন হয়েছিল, যেদিনকে বলেছিলেন গুলি করে মেরে কমিশনের চেয়ারম্যানের নাম সেদিনকে বাঙালি হিসেবে লজ্জা হয়েছিল যখন বুকে গুলি করতে বলেছিলেন। বাঙালি হিসেবে সেদিন লজ্জা হয়েছিল যেদিন একটু পড়াশোনা করুন। হ্যাঁ, পড়াশোনা করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, আমরা বলিনি, আমাদের অথরিটি নেই বলার। পড়াশোনা করে বিদ্যাসাগর মৈনাক বাবুর কাছে একটু আসবো। মৈনাক বাবু, পরিষ্কার একটা লাইন মবিয়া, একটা লাইন, সেটা হচ্ছে অরুণ মিশ্র যখন সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন সিঙ্গুর মামলায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে রায় দিয়েছিলেন। সেই অরুণ মিশ্র মানবাধিকার কমিশনের টিম পাঠিয়েছেন, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে। আমরা করছি এখনো তদন্ত। সোজা উত্তর দিন না, আমরা তদন্ত করছি। আতিফ রশিদ মানবাধিকার কমিশনের মেম্বার কি করে হয়? ভারতবর্ষের সুপ্রিম কোর্টে জানুন, ভারতবর্ষের আমি মৈনাক বাবুর কাছে আসবো। মৈনাক বাবু, তৃণমূল কংগ্রেসের একদম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, এটার সিগনিফিকেন্স কতটা? দেখুন, তারা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং এটাও ফ্যাক্ট যে ত্রিপুরা যে হাইকোর্ট, তারা তো অভিষেক ব্যানার্জি তার যে অভিযোগ উঠেছিল অগস্ট মাসে, তো সেটা বিষয়ে তদন্তের জন্য 11ই নভেম্বর পর্যন্ত একটা স্থগিতাদেশ দিয়েছে, একটা ইন্টারিম স্থগিতাদেশ তারা দিয়ে দিয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু অনেকটা দেখা যাচ্ছে এবং বর্তমান যে ভায়োলেন্সের অভিযোগ উঠছে কিছু তৃণমূল কর্মী এবং নেতা তাদের বিরুদ্ধে, সেই পরিপ্রেক্ষিতে তারা গিয়েছেন। তো সেটা সিগনিফিকেন্স রয়েছে।
আর সামগ্রিকভাবে যেটা ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিতে এখন যে তৃণমূল যে সেখানে একটা নিজেদের ফুটহোল্ড বাড়ানোর জন্য যে চেষ্টাটা চালাচ্ছে, সেই প্রসঙ্গে যেটা বলার যে ত্রিপুরাতে এই মুহূর্তে তৃণমূলের সামনে একটা খুব ডেলিকেট ডিসিশন কিন্তু নেওয়ার আছে। সেটা হচ্ছে ত্রিপুরার বর্তমান আদিবাসী যে সমাজ ত্রিপুরা, তাদের যিনি বর্তমান বলতে পারেন যে অবিসংবাদী যিনি নেতা, অর্থাৎ প্রদ্যোৎ কিশোর দেববর্মা মহাশয়, যিনি ত্রিপুরা রাজ পরিবারের সদস্য, তার যে দল যারা অত্যন্ত ভালো পারফর্ম করেছিল ত্রিপুরার যে আদিবাসী কাউন্সিল, অটোনমাস কাউন্সিল যে ইলেকশন হয়েছিল সেখানে, তাদের সাথে তৃণমূলের ইকুয়েশনটা হবে কি হবে না, এইটা কিন্তু বর্তমানে একটা দেখার মতো বিষয়। কারণ এরা প্রায় 30% যে সিট রয়েছে ত্রিপুরা, সেই সিটটা কিন্তু আদিবাসীদের নিয়ন্ত্রণে রয়েছে, আদিবাসী সমাজের নিয়ন্ত্রণে রয়েছে। এবারে যদি তৃণমূল এদের সাথে সহযোগিতার হাত বাড়ায়, যদি এদের সাথে একটা জোট হয়, তাহলে এক্ষেত্রে তৃণমূল লাভবান হচ্ছে। অন্যদিকে প্রায় 70% যে বাংলাভাষী লোক দেখা যাচ্ছে, যে 70% বাংলাভাষী লোকের মধ্যে ত্রিপুরার ডেমোগ্রাফিটা আমাদেরকে দেখতে হবে, যে 8% মতো সেখানে মুসলিম আছেন, বাকিরা সেখানে বাঙালি হিন্দু রয়েছেন বাংলাভাষীদের মধ্যে। তো সেক্ষেত্রে যাদের সাথে আদিবাসীদের একটা প্রতিযোগিতার জায়গা রয়েছে ত্রিপুরাতে দেখা যায়, তাদের সাপোর্ট সেক্ষেত্রে তৃণমূল পাবে কি পাবে না, এটা কিন্তু একটা দেখার মতো বিষয় ত্রিপুরাতে মনে হচ্ছে। আর যিনি ত্রিপুরাতে তৃণমূলের ফেস, তিনি কিন্তু প্রকৃত অর্থে, যদিও তার পিতা তিনি ত্রিপুরাতে রাজনীতি করেছেন, ত্রিপুরা থেকে একবার এমপি হয়েছিলেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে শিলচরের রাজনীতিবিদ, তারা শিলচর বেসড। তো তিনি ত্রিপুরাতে তৃণমূলের ফেস হিসাবে কতটা গ্রহণযোগ্যতা তিনি সেখানে পাবেন, এটা কিন্তু আরেকটা প্রশ্নের বিষয় থেকে যাচ্ছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমাদের নজর থাকবে ডেফিনেটলি গোয়া এবং ত্রিপুরার দিকে, কারণ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোয়া ইতিমধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী তিনিও গোয়া যাচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজনৈতিক যে মহল, তাদের নজরের কেন্দ্রবিন্দুতে এই দুই রাজ্য। হয়তো সংখ্যার নিরিখে এই দুটি রাজ্যের সেরকম গুরুত্ব নেই, সংখ্যার নিরিখে সেরকম বড় মাপের নয়, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে পড়ছে এই একদম দেশের দু প্রান্তের দুটো রাজ্য, ত্রিপুরা এবং গোয়া। আপাতত ছোট্ট বিরতির পর আপনাদের মতামত আমরা দেখার চেষ্টা করব। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। সোশ্যাল মিডিয়া মারফত আপনাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে গোয়ায় বিজেপির বিকল্প কি হয়ে উঠতে পারবে তৃণমূল কংগ্রেস? যে উত্তর সেটা একদম খুব কাছাকাছি, হ্যাঁ না দুটো উত্তরই খুব কাছাকাছি। 52% বলছেন হ্যাঁ, না বলছেন 48%। সজল সাহা তিনি বলছেন একদম, আর সেই জন্যই ওরা আটকাতে চাইছে। সাকির হোসেন বলছেন কংগ্রেসের সঙ্গে জোট ছাড়া একা তৃণমূলের ক্ষেত্রে বিকল্প হিসেবে হয়ে ওঠা মুশকিল। ইপসিতা চ্যাটার্জি বলছেন পারবে না, বহিরাগত ইস্যু বুমেরাং হয়ে কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দেবে। অমিয় চট্টোপাধ্যায় বলছেন আগামী নির্বাচনে তৃণমূলই হয়ে উঠবে গোয়ার শাসক দল, বিজেপির মুখ্য চ্যালেঞ্জার। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।